প্রিয় প্রণয়নী লেখনীতে জান্নাত নুসরাত পর্ব নাম্বার 12। বৃষ্টি স্নাত সন্ধ্যা, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জন্য পরিবেশ ঠান্ডা হয়ে আছে। এই ঠান্ডা শীতল দিনে কার বা ইচ্ছে করে পড়াশোনা করতে? বিছানার দিকে তাকালেই ইচ্ছে করে শোয়ার জন্য। অসহায় চোখে একবার বিছানার দিকে তাকিয়ে আবার বইয়ের পাতায় চোখ রাখল নুসরাত। এই শীতল সন্ধ্যায় গরম গরম স্ন্যাক সহ তৈরি করছে ইসরাত। পাশে দাঁড়িয়ে সকল ইনগ্রিডিয়েন্টস এগিয়ে দিচ্ছেন নাজমিন বেগম। আরিশার কিছুদিন পর মডেল টেস্ট পরীক্ষা হওয়ায় জোর করে পড়াতে বসেছে রোহিণী। তাই সে আজ কিচেনে নেই। আহান ইসরাতের পাশে দাঁড়িয়ে আছে। ঝর্ণা আনিকাকে নিয়ে সুপার শপে গিয়েছে। ইরহাম নিজের রুমে বসে মোবাইল দেখছে। বাড়ির কর্তারা অফিসে। হেলাল সাহেব এই বৃষ্টিমুখর দিনে বারান্দায় বসে বই পড়ছেন। লিপি বেগম ভারতীয় বাংলা সিরিজ দেখছেন। বাড়িতে বেশি মানুষজন নেই বলে কোনো প্রকার শব্দ শোনা যাচ্ছে না। ঘড়ির কাঁটায় সন্ধ্যা 6:33 যেতেই সৈয়দ বাড়ির ভিতরে সাদা রঙের কার প্রবেশ করলো। হালকা বৃষ্টি থেমে গিয়ে এখন মুষলধারে বৃষ্টি হচ্ছে। কলিং বেলের শব্দ শুনে কিচেন থেকে আসলো আহান দরজা খোলার জন্য। দরজা খুলে বাইরে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে হাঁ করে তাকিয়ে থাকলো। এই আহান, সর সামনে থেকে হাঁ করে তাকিয়ে আসিস কেন? হাঁ বন্ধ কর, মাছি ঢুকে যাবে। কথা বলতে বলতে ভিতরে প্রবেশ করলে জায়ান। হাত ভর্তি শপিং ব্যাগ তার। আহান হাঁ করে তাকিয়ে রইল জায়ানের হাতের ব্যাগের দিকে। আহানকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে জায়ান ভ্রু নাচে জিজ্ঞেস করলো, কি? আহান মাথা নাড়িয়ে না করে কিচেনে চলে গেল। হাতের ব্যাগগুলো সোফার উপর রেখে জায়ান নিজের রুমের দিকে চলে গেল ফ্রেশ হতে। নিচতলা থেকে কলিং বেলের শব্দ শুনে রুম থেকে বের হলো ইরহাম। রুমে যাওয়ার পর ইরহামের সাথে দেখা হলো জায়ানের। ইরহামকে বলে গেল নিচতলায় ড্রয়িং রুমে গিয়ে বসার জন্য। ফ্রেশ হয়ে এসে আড্ডা দিবে ইরহামের সাথে। কাপড় চেঞ্জ করে জায়ান আর সে 10 মিনিটের ভিতর। ইরহাম চুপচাপ ছোপে গিয়ে বসল। কিচেনের দিকে নাজমিন বেগম ডাকলেন নুসরাতকে নিচতলায় আসার জন্য। এরপর রোহিণী ও আরিশাকেও ডাকলেন। ধীরে ধীরে সবাই ড্রয়িং রুমে এসে জমা হলো। টি টেবিলের ওপর ইসরাত আলুর চপ পকোড়া এনে রাখলো। বাইরে বৃষ্টির শব্দ, বাসার ভিতর নিস্তব্ধ। 16 কলা পূর্ণ করে কারেন্ট নিয়ে দিল। বাসার ভিতর ভুতুড়ে ভুতুড়ে পরিবেশ সৃষ্টি হয়েছে। পকোড়া আর চপ ভাজার শেষে ড্রয়িং রুমে এসে বসলেন নাজমিন বেগম ও ইসরাত। লিপি বেগম ও হেলাল সাহেবকে তাদের রুমে পকোড়া চপ দিয়ে আসা হয়েছে। শীতে নামতে নামতে জায়ান বলল, বাহ, এই শীতল পরিবেশে গরম গরম পকোড়া মিস করছিলাম। আজকে সন্ধ্যা জমে যাবে। কথা বলতে বলতে গিয়ে ইরহামের পাশে বসলো জায়ান। জাইন আর আরশ আসেনি এখনো। ইসরাত বলল, না ভাইয়া। পকোড়া একটা মুখে পুড়ে দিল জায়ান। টিস্যু দিয়ে হাত মুছে হাসি মুখে বলল, পকোড়াটা জাস্ট ওয়াও হয়েছে। সোফা থেকে শপিং ব্যাগ হাতে নিয়ে এক এক করে ব্যাগের ভিতরে কাপড়গুলো বের করতে শুরু করলো জায়ান। প্রথম ব্যাগ থেকে বের হলো ডাবল এক্সেল সাইজের একটা টি শার্ট ও ফ্লেয়ার প্যান্ট। এটা কে নিবে? নুসরাত কোনো কথা বলল না। একবার তাকে কাপড়ের থেকে চোখ সরিয়ে নিল। ইসরাত বলল, মেজো ভাইয়া আরিশাকে দিয়ে দিন। জায়ান বলল, কিন্তু ওর হবে না তো এগুলো, ওর সাইজ থেকে অনেক বড়। জায়ান বলল, আচ্ছা থাকুক, পরে দেখা যাবে কে নিবে। ওই পাশে রেখে দাও ইরহাম। হালকা ল্যাভেন্ডার কালারের একটা কামিজ বের করলো জায়ান। এটা কে নিবে? নুসরাত বলল, ইসরাতকে দিয়ে দিন। এখানে যতটা কামিজ আছে সবগুলো ওকে দিয়ে দিন, ও আর আনিকা ভাগ করে নিবে। জায়ান বলল, ঠিক আছে নুসরাত, ইসরাত নিয়ে নাও। আর ওভারসাইজ টি শার্টগুলো নুসরাত নিয়ে নাও। আর কেউ তো এসব পরে না। নুসরাত বলল, হঠাৎ আমাদের জন্য শপিং করলেন, রহস্যটা কি জায়ান ভাইয়া? জায়ান আমতা আমতা করতে লাগলো। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল, আমার ফ্রেন্ড কিনে দিয়েছে আর বলেছে ফ্যামিলিকে দিয়ে দেওয়ার জন্য। নুসরাত সন্দেহ চোখে তাকিয়ে বলল, ও, কিন্তু এখানে কোনো কিছুই তো আমার না। আমার জিনিস কই? মেজো ভাইয়া আমাকে দিবা না কিছু? তোরও লাগবে? আচ্ছা, তোকে নিয়ে একদিন শপিং করতে যাব, সেদিন যা ইচ্ছে হয় তাই কিনিস। এবার খুশি? জায়ান আহানের ফোলা ফোলা গাল টেনে দিল। জি।
অন্যদিকে কপাল কুঁচকে বসে আছে আড়স। গত 4 বছরের ব্যবসায় কতগুলো লাভ ও লোকসান হয়েছে তা দেখার জন্য স্টোর রুম থেকে এক এক করে পুরনো হিসাব নিকাশের সকল ফাইল এনে রাখছেন আড়সের টেবিলের ওপর। আড়সের অ্যাসিস্ট্যান্ট ডায়না আড়স জিজ্ঞেস করলো ডায়নাকে, মিস ডায়না, গত 4 বছরের সকল ফাইল এখানে আছে? ডায়না আমতা আমতা করে বলে, জি স্যার। কিন্তু স্যার, গত 4 বছরের ফাইল দিয়ে আপনি কি করবেন? মিস ডায়না, আপনাকে প্রশ্ন করার জন্য আমি রাখিনি। আমি যা জিজ্ঞেস করব আর যা করতে বলবো তার জন্য রাখা হয়েছে। তাই বাড়তি প্রশ্ন করে নিজের কেবিনে যান। অপমানে মুখ থমথমে হয়ে গেল ডায়নার। আড়সের অগোচরে ভেঙচি কেটে কেবিন থেকে বের হয়ে গেল ডায়না। আড়স ফাইল চেক করতে করতে রাত 10টা বেজে গেল। একটানা বসে থাকায় কোমর ব্যথা হয়ে গিয়েছে আড়সের। হাত উপরের দিকে তুলে শরীরে আড়মোড় ভাঙল আড়স। যেগুলো ফাইল দেখা বাকি রয়েছে সেগুলো হাতে নিয়ে গাড়ির দিকে চলে। ব্ল্যাক কালার অডি RX6S প্যাকিং এরিয়া থেকে বের করে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো। বৃষ্টি এখনও থামেনি। অফিস থেকে ধীরে ধীরে সবাই বাড়িতে আসছেন। রাতের খাবার খাওয়ার জন্য ডাইনিংয়ের এক এক করে ডিশ এনে রাখছেন বাড়ির কর্ত্রীরা। গাড়ি গ্যারেজে রেখে বাড়ির ভিতরে প্রবেশ করার আগে ভিজে জবজবে হয়ে গেল আড়স। কলিং বেলের শব্দ শুনে দরজা খোলেন লিপি বেগম। শাড়ির আঁচল দিয়ে আড়সের ভিজে যাওয়া চুলগুলো মুছে দিলেন। লিপি বেগম চুল মুছে দিতে দিতে বললেন, তাড়াতাড়ি কাপড় চেঞ্জ করো, না হলে ঠান্ডা লেগে যাবে। আড়সের ভিজে চুল কিছুটা শুকিয়ে যাওয়ার পর সে নিজের রুমে যাওয়ার জন্য সিঁড়ির দিকে হাঁটা দিল। সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় এক এক করে শার্টের বোতাম খুলতে লাগলো। নুসরাত ডাইনিংয়ে যাওয়ার জন্য সিঁড়ি দিয়ে নামছিল। আরশকে ছাদের দিকে তাকিয়ে উপরে উঠতে দেখে সেদিকে তাকালো নুসরাত তীক্ষ্ণ দৃষ্টিতে। উপরে দুটো শার্টের বোতাম খোলার জন্য উজ্জ্বল ছ্যামনা লোমহীন বুক শার্টের ওপর দিয়ে উকি দিল। নুসরাত চোখ সরিয়ে নেওয়ার আগেই আরশ চোখ তুলে তাকালো নুসরাতের দিকে। দুজনের চোখাচোখি হলে ভ্রু কুঁচকে নেই আরশ। বিড়বিড় করলো নুসরাত, সি সি সি, কি দেখে ফেললাম, আমার চোখের বিনষ্ট হয়ে গেল। এই ফারহাতের মতো আমার দিকে তাকিয়ে আছিস কেন? তুই কি আমার ইজ্জত হরণ করতে চাইছিস? বিরক্তিতে নুসরাত মুখ দিয়ে বেরিয়ে এলো, কী সব ননসেন্স কথাবার্তা, আমি কেন আপনার দিকে পারভার্টের মতো তাকাবো? আমার কি চোখে পট্টি বাঁধা যে আপনার মতো ব্যক্তির দিকে তাকাবো? শেষের কথাগুলো কিছুটা আস্তে করে বলল নুসরাত। কি বললি? আবার বল, শুনতে পাইনি, কিছু বলিনি। কথাটা বলে অ্যাটিটিউড দেখে নুসরাত নিচে নেমে গেল। আরশ দু কাঁধে উপরের দিকে তুলে মুখ বাঁকিয়ে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য নিজের রুমে। ইসরাত মা খেতে এসো। হেলাল সাহেব টেবিলে বসতে বসতে নিচ থেকে ডাক সারলেন নুসরাত ও ইসরাতকে। নিজের রুম থেকে চিৎকার করে বলল, ইসরাত, আসছি বড় আব্বু, 1 মিনিট। ইসরাত মাথায় ভালো করে ওড়না পেঁচিয়ে নিচে নেমে আসলো। কিচেন থেকে নুসরাত খাবারের বাটি হাতে নিয়ে টেবিলে আসলো। হেলাল সাহেব নিজের দুপাশে দুটো চেয়ার টেনে দিলেন দুজনকে বসার জন্য। ইরহাম, আনিকা আর শেষে চেয়ার টেনে বসে পড়ল। আহানকে আগে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছেন রুহিণী। খাবার টেবিলে চামচের টং টাং শব্দ। নাজমিন বেগম এবং লিপি বেগম দুপাশে দুজন দাঁড়িয়ে খাবার টেবিলে কিছু প্রয়োজন হলে এগিয়ে দিচ্ছেন। হেলাল সাহেব বলেন, শোয়েব, ব্যবসা কীরকম চলছে? শোয়েব উত্তর দিলেন, এই তো আলহামদুলিল্লাহ ভালো চলছে বড় ভাই। শোহেদের দিকে তাকিয়ে বললেন, আর তোমার? জি ভাই, ভালো চলছে। নাসরিন বেগম ইশারা দিলেন নাসিরকে। নাসির চোখ দিয়ে ইশারা দিয়ে বললেন, একটু পরে বলি। নাজমিন বেগম চোখ রাঙালেন। গ্লাস হাতে নিয়ে এক চুমুক খেয়ে সব পানি পান করলেন নাসির সাহেব। হেলাল সাহেবের দিকে তাকিয়ে গলা পরিষ্কার করে নিলেন। সবাই যখন এখানে আসে তাই একটা কথা বলতে চাইছিলাম, আসলে রাতের খাবার ছাড়া একসাথে কমই খাবার খাওয়া হয়, আর এখন তো কাজের চাপে কারোর সাথে কথা বলার সময়ই খুঁজে পাওয়া যায় না, তাই ভাবছিলাম এক্ষুনি বলে দেই। হেলাল সাহেব বললেন, এত ভনিতা না করে কি বলবি সেটা বল। নাসির সাহেব স্ত্রীর দিকে তাকালেন। নাজমিন চোখ দিয়ে বললেন বলার জন্য। সূক্ষ্ম গলা ভেজানো জন্য ঢোক গিলে নিলেন নাসির সাহেব।
আসলে ভাই, ইসরাতের জন্য একটা সম্বন্ধ এসেছে। প্রথমে সবাই এত মনোযোগ না দিলেও নাসির সাহেবের কথা শুনে খাবার থামিয়ে সবাই তাকালো নাসির সাহেবের দিকে। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিলেন নাসির সাহেব। খাবার খাওয়া থামিয়ে দুহাত এক জায়গায় এনে সম্পূর্ণ দৃষ্টি ফেললেন নাসির সাহেবের দিকে। এবার হেলাল সাহেব বললেন, কি বলছিলি বল, আমি শুনছি। নাসির সাহেব কিছুটা আমতা আমতা করতে লাগলেন। নাসরিন বেগমের দিকে তাকালেন। তিনি চোখ দিয়ে ভরসা দিয়ে বলার জন্য বললেন, আসলে ছেলে আমেরিকায় থাকে, সেখানে নিজের গাড়ি বাড়ি ব্যবসা আছে। তাই ইসরাতের মা আর আমি চাচ্ছিলাম সম্পর্কটাকে নিয়ে ভাবার জন্য। হেলাল সাহেব বলেন, অবশ্যই তোমাদের মেয়ে, তোমাদের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে, কিন্তু আমার সাথে কথা বলেছিলে এ বিষয়ে? আর ছেলের বিষয়ে খোঁজ নিয়েছিলি? সকল নীরব হয়ে চুপচাপ শুনছিল নাসির ও হেলাল সাহেবের কথোপকথন। কিন্তু এমন সিরিয়াস মুহূর্তে নুসরাতের পেট ফেটে হাসি আসছে। নুসরাতকে নিচের দিকে তাকিয়ে মুসকে মুসকে হাসতে দেখে ইরহাম চিমটি কাটল। ফাটা বেলুনের মতো নুসরাতের মুখ চুপসে গেল। ইরহামের চিমটি খেয়ে নাসির সাহেব বললেন, না, এখনও কথা বলিনি, কাল সকালে কথা বলবো। মেয়ে দেখতে আসার আগে খোঁজ নিব। হেলাল সাহেব বললেন, আম্মা যা বলবে তাই হবে, আমার কিছু বলার নেই। ছেলে ভালো হলে আর পরিবার ভালো হলে বিয়ে দিয়ে দাও, যদি সবার সম্মতি থাকে। নাসির সাহেব ও শহেদের দিকে তাকালেন। তারা দুজন মাথা নাড়িয়ে না করলো, তাদের কোনো সমস্যা নেই বিষয়ে। তারপর আবার খাবার টেবিল নিস্তব্ধ হয়ে গেল।